বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ক্লাসে সবাইকে সুস্বাগত। আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থেকে তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। তোমরা সবাই ভালোভাবে অনলাইন ক্লাস দেখবে এবং চেষ্টা করবে নিজেদেরকে একটু ধরে রাখার এবং সুস্থ থাকার। আজকের আমরা সংশোধিত রুটিনের নিয়ে পড়াশোনা করব। আজকে তোমাদের ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ মমতাজ উদ্দিন মোল্লা, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান, রাজশাহী কলেজ। আজকের আলোচনার বিষয় অষ্টম অধ্যায়, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এটি অষ্টম অধ্যায়ে আছে। আমরা এই চ্যাপ্টারটা নিয়ে বিশদ আলোচনা করব পর্যায়ক্রমে। আজকে প্রথম ক্লাস। দেখে নিই এই চ্যাপ্টারে আমরা কি কি বিষয় শিখতে পারবো। স্থায়ী সম্পত্তির ধারণা সম্পর্কে আমরা জানতে পারবো। স্থায়ী সম্পত্তি কি, কাকে স্থায়ী সম্পত্তি বলা হয়, স্থায়ী সম্পত্তির নামসমূহ এবং শ্রেণীবিভাগ, অর্থাৎ কোন কোন সম্পত্তিকে স্থায়ী সম্পত্তি বলা হয় এবং এই স্থায়ী সম্পত্তিগুলিকে কত শ্রেণীতে বিভক্ত করা যায় সেগুলি আমরা জানতে পারবো। অবচয় সংক্রান্ত ধারণা পাবো। অবচয় কি বা অবচয়ের বৈশিষ্ট্য জানতে পারবো। অবচয় ধার্যের কারণ, কেন আমরা অবচয় ধার্য করি সেটা জানতে পারবো। অবচয়ের পরিমাণ নির্ধারণে বিবেচ্য বিষয়, অবচয় ধার্য না করার ফলে কি হতে পারে, কিভাবে অবচয় ধার্য করব বা অবচয়ের পদ্ধতি সম্পর্কে, এবং সময় থাকলে আমরা ব্যবহারিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা স্থায়ী সম্পত্তির ধারণা বা কনসেপ্ট অফ ফিক্সড অ্যাসেটস নিয়ে আমরা আলোচনা করব। সাধারণভাবে স্থায়ী সম্পত্তি বলতে আমরা বুঝি যে সমস্ত সম্পত্তি পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় না করে দীর্ঘমেয়াদের ভিত্তিতে সাধারণত 1 বছরের বেশি ব্যবসায়ের ব্যবহারের জন্য অর্জিত হয়। যে সকল সম্পত্তি আমরা পুনরায় বিক্রয় করব না এই উদ্দেশ্যে ক্রয় করা হয় এবং যে সমস্ত সম্পত্তির মেয়াদ 1 বছরের বেশি এবং যে সমস্ত সম্পত্তি ব্যবহারের ফলে কারবারের মুনাফা অর্জিত হয় সেই সকল সম্পত্তিকে আমরা স্থায়ী সম্পত্তি হিসাবে বলে থাকি। তাহলে এক্ষেত্রে বেশ কয়েকটি বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি যে স্থায়ী সম্পত্তি ক্রয় এর উদ্দেশ্য হচ্ছে এটা পুনরায় বিক্রি না করা, ব্যবহার করা, কারবারের জন্য ব্যবহার করা, এবং এদের মেয়াদকাল হবে অবশ্যই 1 বছরের বেশি। তো আরো বিশদভাবে যদি আমরা এটাকে বলতে চাই যে স্থায়ী সম্পত্তি বলতে একটি প্রতিষ্ঠানের সকল প্রকার দৃশ্যমান, স্থাবর এবং অদৃশ্যমান, যেটা দেখা যায় না, অস্থাবর সম্পত্তির দীর্ঘ মেয়াদী বিনিয়োগকে বোঝায়, যা দৈনন্দিন কার্যক্রম পরিচালনার মাধ্যমে মুনাফা বৃদ্ধিতে সহায়তা করে। যেমন যন্ত্রপাতি পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করলে তাকে মজুত পণ্য এবং ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করলে তাকে স্থায়ী সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়। এই বিষয়টা একটু আমরা ব্যাখ্যা করি। ধরো কোনো একটি প্রতিষ্ঠান গাড়ি এর ব্যবসা করে, মোটর গাড়ি বা যন্ত্রপাতি ইত্যাদি ব্যবসা করে। তারা যে মোটর গাড়ি ক্রয় করবে সেটা পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করবে। এই ধরনের মোটর সাইকেল বা মোটর গাড়ি ওই প্রতিষ্ঠানের জন্য স্থায়ী সম্পদ নয়, কারণ তারা ওটা কিনে নিয়ে এসেই পরদিন যদি বিক্রি হয়ে যায় ওটা আবার বিক্রি করবে। ফলে এই সম্পত্তি ওদের জন্য মজুত পণ্য হিসেবে বিবেচিত হবে। আর তুমি বা আমি বা আমরা যে মোটর গাড়িটা বা মোটর সাইকেলটা ক্রয় করব ব্যবহারের উদ্দেশ্যে, সেটাকে আমরা বলবো স্থায়ী সম্পত্তি। কারণ এই মোটর গাড়িটা আমরা নিশ্চয়ই 1 বছরের বেশি সময় ব্যবহারের উপযুক্ত মনে করেই ক্রয় করে থাকি। এটা গেল আমাদের স্থায়ী সম্পত্তির ধারণা। অর্থাৎ স্থায়ী সম্পত্তি ব্যবহারের ফলে আমাদের মুনাফা বৃদ্ধিতে সহায়তা করবে। যে কোনো স্থায়ী সম্পত্তি ব্যবহারের ফলে কারবারের মুনাফা বৃদ্ধি পাবে এবং এটা কখনোই বিক্রির উদ্দেশ্যে ক্রয় করা হবে না। এটা সাধারণত ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হবে। তবে 1 বছরের অধিক সময় ব্যবহারের ফলে যদি মনে করি যে এই সম্পত্তি প্রতিস্থাপনের প্রয়োজন হবে বা আরো ভালো সম্পত্তি ক্রয় করার প্রয়োজন হবে, অথবা কারবারের
অর্থসংস্থানের প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে বিক্রি করা যেতে পারে, কিন্তু মূল উদ্দেশ্য কারবারে এটা ব্যবহারের জন্য, বিক্রয়ের উদ্দেশ্যে নয়। এটি হলো স্থায়ী সম্পত্তি সম্পর্কে আমাদের ধারণা। এই স্থায়ী সম্পত্তি যে সংজ্ঞাটা আমরা দেখলাম, এখান থেকে আমরা যে বৈশিষ্ট্যগুলি দেখতে পাই তা হলো যাদের জীবনকাল 1 বছরের বেশি, সেক্ষেত্রে ক্ষেত্রভেদে স্থায়ী সম্পত্তির জীবনকাল হবে 10 বছর, 20 বছর, 50 বছর বা তারও বেশি হয়ে থাকে। যাদের পুনঃবিক্রয়ের জন্য ক্রয় করা হয় না এবং যাদের ব্যবসা পরিচালনার কাজে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবহারের জন্য অর্জন করা হয়। স্থায়ী সম্পত্তি অর্জন মূল্যকে মূলধন জাতীয় ব্যয় বলা হয় এবং স্থায়ী সম্পত্তির বিভিন্ন নামে অভিহিত করা হয়ে থাকে। এই মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়, এখানে একটি কথা আছে যে স্থায়ী সম্পত্তির অর্জন মূল্যকে মূলধন জাতীয় ব্যয় বলা হয়। মূলধন জাতীয় ব্যয় সেই সকল ব্যয়কে বোঝায় যে ব্যয়ের ফলে কারবারের ভবিষ্যতে মুনাফা অর্জন করা সম্ভব। যেমন একটি বাড়ি যদি তুমি নির্মাণ করো, সেই বাড়ি থেকে যে আয় হবে সেটা মুনাফা জাতীয় আয়, আর বাড়ি নির্মাণের জন্য যে ব্যয় হবে সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়ের ফলে মুনাফা জাতীয় আয়ের সৃষ্টি হয়। আর মুনাফা জাতীয় ব্যয় সেই সকল ব্যয়কে বোঝায় যে সকল ব্যয় কারবারের 1 বছরের মধ্যেই সংগঠিত হয় এবং তাহা নিঃশেষ হয়ে যায়। স্থায়ী সম্পত্তির কিছু নাম আমরা জানব। যন্ত্র সম্পদ বা প্ল্যান্ট অ্যাসেট, যন্ত্র সরঞ্জাম প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, পরিসম্পদ যন্ত্র ও সরঞ্জাম বা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, বন্টক সম্পদ বা ব্লক অ্যাসেট, দীর্ঘমেয়াদী সম্পদ লং টার্ম অ্যাসেট, অচলতি সম্পদ বা নন কারেন্ট অ্যাসেট। এইভাবে আমরা ভাগ করতে পারি। স্থায়ী সম্পত্তিকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। স্থায়ী সম্পদের শ্রেণী বিভাগ নিচে আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে দৃশ্যমান সম্পত্তি, অদৃশ্যমান সম্পত্তি এবং প্রাকৃতিক সম্পত্তি। দৃশ্যমান, অদৃশ্যমান এবং প্রাকৃতিক সম্পত্তি। দৃশ্যমান সম্পত্তি বলতে সেই সকল সম্পত্তিকে বোঝায় যা দৃষ্টিগোচর হয়, যেমন যন্ত্রপাতি, কলকবজা, ফার্নিচার, দালান কোঠা ইত্যাদি। অর্থাৎ যে সকল সম্পত্তি বাস্তব অস্তিত্ব আছে অথবা যে সকল সম্পত্তি স্পর্শ করা যায় বা দেখা যায় তাকে ট্যাঞ্জিবল অ্যাসেট বা দৃশ্যমান সম্পত্তি বলে। যে সমস্ত সম্পত্তিকে ধরা ছোঁয়া যাবে, যেমন জমি বা ল্যান্ড, দালান বা বিল্ডিং, কলকবজা যন্ত্রপাতি বা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার ইত্যাদি। আর এখানে একটা জিনিস আমরা মনে রাখবো, দৃশ্যমান সম্পত্তির মধ্যে ভূমি ব্যতীত বাদবাকি সকল প্রকার দৃশ্যমান সম্পত্তির উপর অবচয় নির্ণয় করা যায়। ভূমির উপর অবচয় নির্ণয় করা যায় না, কারণ ভূমির আয়ুষ্কাল অনুমান করা যাবে না, কারণ ভূমি একটি সারা জীবনব্যাপী তার আয়ুষ্কাল। ভূমি কখনো নিঃশেষ হয় না, শুধুমাত্র ভেঙে যেতে পারে, রূপ পরিবর্তন হতে পারে। অদৃশ্যমান সম্পত্তি, যে সকল সম্পত্তির বাস্তব অস্তিত্ব নেই বা যে সকল সম্পত্তি স্পর্শ করা যায় না তাকে অদৃশ্যমান সম্পত্তি বা ইনট্যাঞ্জিবল অ্যাসেট বলে। যেমন গুডউইল, তোমরা গুডউইলের নাম শুনেছ। গুডউইল বা সুনাম, একটি প্রতিষ্ঠানের সুনাম আমরা স্পর্শ করতে পারি না, কিন্তু সুনাম আমরা পরিমাপ করতে পারি। সুনামের ফলেই একটি প্রতিষ্ঠানে ক্রেতা সকল বারবার সেই প্রতিষ্ঠানে যায়। আমরা সাধারণত বলে থাকি অমুক প্রতিষ্ঠানের পণ্যের গুণগত মান ভালো। এই যে বলা হয়ে থাকে, এইটাকেই আসলে ওই প্রতিষ্ঠানের সুনাম হিসাবে বিবেচিত হয়। আরেকটা আছে প্যাটেন্ট বা প্যাটেন্ট রাইট, গ্রন্থস্বত্ব বা রয়্যালটি, ট্রেডমার্ক, কপিরাইট ইত্যাদি। এই সকল সম্পত্তির উপর অবলোপন নির্ণয় করা যায়, যেটাকে আমরা বলি অ্যামোর্টাইজেশন। ইংলিশে বলতে গেলে দৃশ্যমান সম্পত্তির অবচয়কে আমরা বলবো ডেপ্রিসিয়েশন, অদৃশ্যমান সম্পত্তির অবচয়কে বা অবলোপনকে আমরা বলবো অ্যামোর্টাইজেশন। আর প্রাকৃতিক সম্পদ যেটা, যেমন কয়লা খনি, তেল ক্ষেত্র, গ্যাস ক্ষেত্র, ফরেস্ট, প্রাকৃতিক বন যেগুলো আছে, সেগুলো সম্পত্তি
ব্যবহারের ফলে, প্রতি বছর ব্যবহারের ফলে এগুলো আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায় বা শূন্যকরণ হয়ে যায়, একসময় শেষ হয়ে যায়। গ্যাস ক্ষেত্র একসময় শেষ হয়ে যাবে, তেল ক্ষেত্র শেষ হয়ে যাবে, কয়লা ক্ষেত্রও শেষ হয়ে যাবে একসময় না একসময়। এই সকল সম্পত্তিকে আমরা ডিপ্লেশন বলা হয়। এখানে একটু ভালো করে খেয়াল করব, ডেপ্রিসিয়েশন অ্যান্ড ডিপ্লেশন মোটামুটি কাছাকাছি শব্দ। দৃশ্যমান সম্পত্তিকে আমরা বলবো ডেপ্রিসিয়েশন, আর প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে এটাকে বলবো ডিপ্লেশন। আর অদৃশ্যমান সম্পত্তি বা এই সকল সম্পত্তির যেগুলো ধরা ছোঁয়া যায় না বা ইনট্যাঞ্জিবল অ্যাসেট, এটাকে আমরা বলবো অবলোপন, ইংলিশে বলা হয় অ্যামোর্টাইজেশন। এটা একটু ভালো করে খেয়াল করব। তিন ধরনের যে সম্পত্তি রয়েছে, তিন ধরনের সম্পত্তিরও অবচয় হয় এবং এই অবচয়কে আমরা তিনটি বিশেষ নামে বা ভিন্ন ভিন্ন নামে অবহিত করে থাকি। যে দৃশ্যমান সম্পত্তির ক্ষেত্রে যেটাকে বলা হবে ডেপ্রিসিয়েশন, অদৃশ্যমান সম্পত্তির ক্ষেত্রে বলা হবে অ্যামোর্টাইজেশন, অ্যান্ড প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে বলা হবে ডিপ্লেশন। তিনটি মূলত অবচয়েরই তিনটি রূপ। এখন আমরা অবচয় নিয়ে অবচয় সংক্রান্ত ধারণা নিব। অবচয়টা কি? প্রত্যেকটা জিনিসের ক্ষয় আছে। যে কোনো জিনিস ক্রয় করলে বা ব্যবহার করলে তার মানের পরিবর্তন হয়ে থাকে। তো আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি সেটা দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পত্তির হিসাব নিয়ে। যে সকল সম্পত্তি ধরা ছোঁয়া যায় সেগুলোকে আমরা দৃশ্যমান বলি, আর যেগুলো ধরা ছোঁয়া যায় না সেগুলোও সম্পত্তি, সেগুলোকে আমরা অদৃশ্যমান সম্পত্তি বলে থাকি। এই দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পত্তির ক্ষয় হয়ে থাকে। এই ক্ষয় বা ব্যবহারজনিত মূল্য হ্রাস যাই বলি না কেন সেটাকে আমরা অবচয় বলে থাকি। একটু ভালোভাবে যদি বুঝতে চেষ্টা করি তাহলে অবচয় বলতে আমরা বুঝি ব্যবহার বা সময় অতিবাহিত হওয়ার ফলে স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয় ও মূল্য হ্রাস। যে কোনো স্থায়ী সম্পত্তি সময় অতিবাহিত হলে এবং স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয় হলে বা মূল্য হ্রাস ঘটলে এটাকে আমরা অবচয় বলে থাকি। উল্লেখিত সংজ্ঞা থেকে আমরা অবচয় সম্পর্কে অনেকটা ধারণা পাই। এছাড়া অবচয় সম্পর্কে আরো কিছু প্রচলিত ধারণা আছে। যেমন প্রথমত তহবিল বা ফান্ডের উৎস হলো অবচয়। যে কোনো স্থায়ী সম্পত্তির অবচয়ের ফলে তহবিল ক্রিয়েট করা যায় বা ফান্ড সৃষ্টি করা যায়। দ্বিতীয়ত অবচয় হলো একটি সম্পত্তির কার্যকরী আয়ুষ্কালের মধ্যে বন্টন প্রক্রিয়া। কার্যকরী আয়ুষ্কালের মধ্যে ব্যয়ের বন্টন প্রক্রিয়া। তৃতীয়ত মূলধন সংরক্ষণের জন্য প্রয়োজনীয় সংস্থান হলো অবচয়, যা পুঞ্জীভূত অবচয় বা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে অভিহিত করা হয়। এই তিনটি হলো অবচয়ের প্রধান কাজ। একটা তহবিল গঠন করা, কার্যকরী আয়ুষ্কালের মধ্যে সেই খরচটাকে বন্টন করা, এবং তৃতীয়ত অবচয় সঞ্চিতি, পঞ্জীভূত অবচয় সঞ্চিতি বা তৈরি করা মূলধন সংরক্ষণের জন্য যেটা সংস্থাপন করা হয়। এটাকে একটু যদি আমরা ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারবো যে একটি মেশিনের ক্রয় মূল্য সমান 1 লক্ষ টাকা। আয়ুষ্কাল 5 বছর। এই যে মেশিনের ক্রয় মূল্য, এই ক্রয় মূল্য একটি কারবার প্রতিষ্ঠান অনেক সময় যে মেশিনটা যদি কখনো ব্রেকডাউন হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে অ্যাট এ টাইমে এই মেশিনটা ক্রয় করে সেই কারবারকে সচল রাখা সেই প্রতিষ্ঠানের জন্য দুরূহ ব্যাপার বা কষ্টকর হতে পারে। ফলে এই মেশিনের পুনঃসংস্থাপনের জন্য পুনরায় যাহাতে মেশিন যদি 5 বছর পর মেশিনটা নষ্ট হয়ে যায়, সেই মেশিনটাকে আবার ক্রয় করার জন্য এই মেশিনের ক্রয় মূল্য থেকে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সংস্থান করা হয়, যেটাকে অবচয় ফান্ড নামে অভিহিত করা হয়। এখানে প্রতি বছর সেই ফান্ড সৃষ্টি হবে এবং এই আয়ুষ্কাল, আনুমানিক আয়ুষ্কালের মধ্যে এইটাকে বন্টন করতে হবে। যদি এর কোনো রেসিডুয়াল ভ্যালু না থাকে তাহলে 5 বছরের মধ্যে যদি ভাগ করি তাহলে প্রতি বছর এর অবচয় হবে
প্রতি বছর অবচয় হবে 20,000 টাকা। প্রথম বছরে 20,000, দ্বিতীয় বছর 20,000, তৃতীয় বছর 20,000, চতুর্থ বছর 20,000, পঞ্চম বছর 20,000। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, একটু খেয়াল করি, আমরা যে মেশিনটা 1 লক্ষ টাকায় ক্রয় করেছিলাম সেই মেশিনটা 5 বছরে একটি ফান্ড তৈরি হয়ে গেছে, 1 লক্ষ টাকা হয়েছে। এই 1 লক্ষ টাকা যখন 5 বছর পরে যখন এই মেশিনটা পুনরায় সংস্থাপনের প্রয়োজন হবে, তখন এই টাকাটা আমরা ওই সংস্থাপনের জন্য হ্যাঁ, এক্ষেত্রে একটা ঘটনা ঘটতে পারে যে 1 লক্ষ টাকা মূল্যের যে মেশিনটা 5 বছর পূর্বে ক্রয় করা হয়েছিল তাহা 5 বছর পরে 1 লক্ষ টাকায় নাও পাওয়া যেতে পারে। তবে সেই ক্ষেত্রে যদি 1,20,000 টাকাও লাগে, তাহলে আমাদের 1 লক্ষ টাকা ফান্ড রয়েছে, সেই ক্ষেত্রে অনলি 20,000 টাকা সংযোজন করলেই আমরা পুনরায় একটি নতুন মেশিন সংস্থাপন করতে পারবো। এই জন্য এই ফান্ডটা ক্রিয়েট করা হচ্ছে অবচয় এর একটি কাজ। আরেকটা হচ্ছে আনুমানিক আয়ুষ্কাল, যে 5 বছর, এই 5 বছরের মধ্যে এই প্রত্যেক বছর 20,000 করে খরচ ধরে, এখন যদি আমরা একবারে পঞ্চম বছরে যে 1 লক্ষ টাকা অবচয় ধার্য করি, তাহলে ওই বছরের মুনাফার উপর একটি ব্যাপক প্রভাব পড়বে, যা কখনোই কাঙ্ক্ষিত নয়। আর এই যে প্রত্যেক বছর যে অবচয়টা আমরা ধরেছি 5 বছরে, এটাকে আমরা বলবো পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি নামে এটাকে অভিহিত করা হয়। এটা গেল আমাদের অবচয় সংক্রান্ত আমরা ধারণা পেলাম। তাহলে আমরা এই অবচয়ের যে ধারণা থেকে আমরা এর বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করি। কি কি বৈশিষ্ট্য অবচয়ের মধ্যে নিহিত আছে, সংজ্ঞাকে বিশ্লেষণ করলে আমরা বৈশিষ্ট্যটা দেখতে পাবো। 1, মুনাফা জাতীয় খরচ। অবচয় এক প্রকার মুনাফা জাতীয় ব্যয়, অর্থাৎ যে প্রতি বছর যে অবচয়টা ধার্য করা হয় এটা মুনাফা জাতীয় ব্যয় হিসাবে বিবেচিত হবে। অদৃশ্যমান বা নন ভিজিবল এক্সপেন্স, স্থায়ী সম্পত্তির উপর যে অবচয় সংগঠিত হয় তা দৃষ্টিগোচর হয় না, তাই এটি একটি অদৃশ্যমান ব্যয়। এই 2 নম্বর বিষয়টা একটু ভালো করে খেয়াল করব। আমরা কারবারের জন্য যে মেশিনটা ক্রয় করেছিলাম 1 লক্ষ টাকা দিয়ে, সেই মেশিনটাকে আনুমানিক আয়ুষ্কাল 5 বছরের মধ্যে বন্টন করে দিয়েছি। প্রতি বছর যে অবচয়টা হয়েছে 20,000 টাকা, এই 20,000 টাকা আমরা লাভ লোকসান হিসেবে ডেবিট পাশে ধার্য করে, খরচ হিসাবে ধার্য করে মুনাফা কমিয়ে দেখানো হয়। কিন্তু এই খরচটা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু একটু ভালো করে খেয়াল করো, এই অবচয়ের খরচটা কি আমরা কাউকে পরিশোধ করেছি? কাউকে কি দিয়েছি? না। যেমন বেতন প্রদান যদি হয়, বেতন কর্মচারীকে দিয়ে দেওয়া হয়, অর্থাৎ এই ক্ষেত্রে নগদ টাকা কারবার থেকে চলে যায় সরাসরি। কিন্তু অবচয়ের জন্য যে খরচটা আমরা ধরেছি, অবচয় এক প্রকার খরচ, কিন্তু এই খরচের জন্য কি কাউকে টাকা প্রদান করতে হয়েছে? অবশ্যই প্রদান করা হয়নি। এই জন্য এটাকে অদৃশ্যমান ব্যয় বলা হয় বা অনগদী খরচ বা নন ক্যাশ এক্সপেন্স হিসাবে বিবেচনা করা হয়। নন ক্যাশ এক্সপেন্স, এক্সপেন্স বাট নট ইয়েট পেইড টু আদার্স, অর্থাৎ এই খরচটা কাউকে পরিশোধ করা হয়নি। অবচয় একটি খরচ, তবে এর ফলে অন্যান্য খরচের ন্যায় কোনো নগদ টাকা কারবার থেকে চলে যাবে না। আনুমানিক ব্যয়, অবচয় প্রকৃত ব্যয় নয়, এটি একটি আনুমানিক ব্যয়। যে প্রতি বছর আমরা যে আনুমানিক আয়ুষ্কাল ধরলাম, একটি মেশিনের আয়ুষ্কাল 5 বছর, এটা টোটালি এস্টিমেটেড। এই মেশিনটা 5 বছরের আগেও নষ্ট হয়ে যেতে পারে, আবার 5 বছরের বেশি সময়ও কারবার এটা চলতে পারে, নষ্ট নাও হতে পারে। 5 বছরের বেশি সময় ধরেও সঠিকভাবে ফাংশনেবল থাকতে পারে। তো এই যে আনুমানিক ধরা হয়েছে, এটা সাধারণত অতীত অভিজ্ঞতা, কারবারের বিচক্ষণ যারা কারবার পরিচালনায় দক্ষ ব্যক্তিগণের পরামর্শে, অতীত অভিজ্ঞতার ভিত্তিতে আনুমানিক আয়ুষ্কাল নির্ধারণ করা হয়ে থাকে। অবচয়ের ভিত্তি, সম্পত্তির মোট ক্রয় মূল্য, আনুমানিক কার্যকর আয়ুষ্কাল এবং ভগ্নাবশেষ মূল্য
প্রধানত এই তিনটি উপাদানের উপর ভিত্তি করে অবচয়ের পরিমাণ নির্ণয় করা যায়। এখানে আমরা একটু দেখি, মেশিনের ক্রয় মূল্য ৳1,20,000 টাকা। মেশিনের ক্রয় মূল্য 1,20,000 টাকা। আনুমানিক কার্যকর আয়ুষ্কাল 5 বছর। ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য বা রেসিডুয়াল ভ্যালু যেটাকে বলা হয় ইফেক্টিভ লাইফ অফ দ্য অ্যাসেট অ্যান্ড পারচেজ প্রাইস অর চালান প্রাইস অফ দ্যাট অ্যাসেট, এই তিনটি উপর ভিত্তি করে আমরা অবচয়টা নির্ণয় করে থাকি। যেমন এক্ষেত্রে যদি আমরা অবচয়ের পরিমাণ নির্ণয় করি, অবচয়ের সূত্রটা হবে অবচয় ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য আনুমানিক আয়ুষ্কাল। এখানে ক্রয় মূল্য এবং এই যে ভগ্নাবশেষ মূল্যটাও, এটাও কিন্তু আনুমানিক। ভগ্নাবশেষ মূল্য বলতে আমরা কি বুঝি? অর্থাৎ একটি মেশিন যখন তার কার্যকারী আয়ুষ্কাল শেষ হয়ে যায় বা কার্যকারিতা শেষ হয়ে যায়, সেই মেশিনটা যদি আমরা বিক্রি করি পুনরায়, তখন যে টাকাটা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো ভগ্নাবশেষ মূল্য। অর্থাৎ লোহা লক্কর হিসাবে যখন বিক্রি করা হবে তখন সেটাকে আমরা বলবো ভগ্নাবশেষ মূল্য। তাহলে এক্ষেত্রে আমরা যদি ক্রয় মূল্য কত ধরেছি, 1,20,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা বিয়োগ করে দেব, আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। এই যে 1,20,000 থেকে 20,000 টাকা বাদ দেওয়ার পরে যে মূল্যটা থাকে, এই মূল্যটাকে বলা হবে অবচিতি মূল্য। অবচিতি মূল্য, এই অবচিতি মূল্যকে 5 বছর দ্বারা ভাগ যদি করি, আমরা অবচয়ের পরিমাণ পাবো 20,000 টাকা। 5 × 20,000 টাকা। এইভাবে আমরা অবচয়ের সূত্র প্রয়োগ করে অবচয়ের পরিমাণটা নির্ণয় করতে পারবো। 6 নম্বর, অবচয় ধার্যের বিষয়বস্তু। কোন চলতি বা স্বল্পমেয়াদী সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয় না। চলতি বা স্বল্পমেয়াদী সম্পত্তি বলতে আমরা কি বুঝি? যে সকল সম্পদ এর আয়ুষ্কাল 1 বছর এর কম, সেই সকল সম্পদকে আমরা বলবো চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদের উপর আমরা কখনোই অবচয় ধার্য করব না। সেই সকল সম্পত্তির উপরই অবচয় ধার্য করা যাবে যে সকল সম্পত্তির আয়ুষ্কাল 1 বছরের বেশি, দীর্ঘমেয়াদী কারবারে ব্যবহার হয়ে থাকে। তো অবচয় সাধারণত কোন সম্পত্তির উপর ধার্য করা হয়? অবচয় সাধারণত দৃশ্যমান, স্থায়ী বা স্থাবর সম্পত্তির উপর ধার্য করা হয়ে থাকে, যাদের আয়ুষ্কাল 1 বছর থেকে বেশি। তহবিলের উৎস হিসাবে ব্যবহার হয়। যেমন আমরা জানি অবচয় একটি অনগদ খরচ। কিছুক্ষণ আগে আমি এটা আলোচনা করেছি যে এই অবচয় ধার্য করা হয়, কিন্তু এই অবচয়ের টাকাটা আমরা কাউকে পরিশোধ করি না। ফলে অবচয় চূড়ান্ত হিসাবের আয় বিবরণীতে দেখে প্রতিষ্ঠানের অবচয় তহবিল গঠন করা যায়। এই তহবিলের মাধ্যমে, এই পঞ্জীভূত যে তহবিলটা গঠিত হবে, এই তহবিলের মাধ্যমে আমরা পরবর্তীতে এই স্থায়ী সম্পত্তির রিপ্লেসমেন্টটা করতে পারবো। এই গেল আমাদের অবচয় সংক্রান্ত আলোচনা। অবচয়ের বৈশিষ্ট্য জানলাম, আমরা অবচয়ের সংজ্ঞা সম্পর্কে জানলাম। অবচয় সংক্রান্ত আরো অনেক আলোচনা আছে, আমরা একটু পর্যায়ক্রমে জানবো।
আমরা কেন অবচয় ধার্য করব, অবচয় ধার্য না করলে কারবারের কি হবে, সেই বিষয়টা জানবো। যে অবচয় ধার্য করার দুইটি কারণ রয়েছে, দুইটি কারণে আমরা অবচয় ধার্য করতে পারি বা করা হয়ে থাকে। একটা হচ্ছে অভ্যন্তরীণ বা ইন্টারনাল কজেস, আর বাহ্যিক বা এক্সটার্নাল কজেস। অভ্যন্তরীণ কারণ একটা আছে আর বাহ্যিক কারণ রয়েছে। অভ্যন্তরীণ কারণের মধ্যে ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি। ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি অর্থাৎ যে কোনো সম্পদ যদি আমরা বারবার ব্যবহার করে থাকি, ব্যবহারের ফলে সেই সম্পত্তিটা ক্ষয়প্রাপ্ত হয়, পুরাতন হয়ে যায়, মূল্য হ্রাস পাবে। এই মূল্য হ্রাস যে পাবে, পরবর্তীতে এমন এক সময় আসবে যে সম্পত্তিটা অকেজো হয়ে যাবে, ব্যবহার করাই আর যাবে না। ফলে এই সম্পত্তিটা পুনরায় পুনঃস্থাপনের জন্য অবচয় ধার্যের মাধ্যমে আমরা ফান্ড ক্রিয়েট করব। এই ফান্ড থেকে আমরা পরবর্তীতে আবার সম্পত্তিটা রিপ্লেস করতে পারবো। নিঃশেষকরণ। নিঃশেষকরণ বলতে আমরা বলে থাকি ডিপ্লেশন বা শূন্যীকরণ। যে সকল সম্পত্তি প্রাকৃতিক সম্পদ, যেমন তেল, গ্যাস, কয়লা খনি ইত্যাদি, এগুলি আপাত দৃষ্টিতে মনে হয় যে অফুরন্ত, প্রকৃতি সম্পদ অফুরন্ত, কিন্তু এটা এক সময় না এক সময় নিঃশেষ হয়ে যাবে। এই জন্য এগুলিরও অবচয় ধার্য করতে হবে। সময়ের আবর্তন। সময়ের আবর্তনের ফলে যে কোনো সম্পত্তির অবচয় হতে পারে। অর্থাৎ সময়ের প্রেক্ষিতে একটি সম্পদ যেটা এখন খুব কার্যকর, পরবর্তীতে সেটা কার্যকর নাও থাকতে পারে। যেমন উদাহরণ হিসেবে তোমরা বুঝতে পারো, আমরা এক সময় বাটনওয়ালা মোবাইল ইউজ করতাম, খুব প্রচলন ছিল যখন প্রথম মোবাইল আসলো। এখন কিন্তু তোমাদেরকে যদি বাটনওয়ালা মোবাইল উপহার দেওয়া হয়, নিশ্চয়ই তোমরা খুশি হবে না। স্মার্টফোন লাগবে এবং তারও আপডেট ভার্সন হলে আরও ভালো, যত আপডেট পাওয়া যায়। তো এইটা সময়ের আবর্তনের ফলেও সম্পত্তির অবচয় হতে পারে। আবার সম্পত্তির অবনমিত কারণ, সম্পত্তির স্থায়ীভাবে মূল্য হ্রাস পেয়ে যায়, এর কারণেও অবচয় হয়। আরেকটা বাহ্যিক কারণের মধ্যে সময়ের বিবর্তন। সময়ের বিবর্তন বা পরিবর্তন, যেমন এক সময় আমরা টাইপরাইটারের টাইপ করতাম, বিভিন্ন অফিস আদালতে টাইপরাইটারের মাধ্যমে কাগজপত্র টাইপ করা হতো, কিন্তু এখন স্মার্ট টাইপরাইটার অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে আমরা সেই কাজগুলি করে থাকি। ফলে আগের যে সম্পত্তি ছিল স্থায়ী সম্পত্তি, যেমন টাইপরাইটার একটা স্থায়ী সম্পত্তি, এটার অবচয় হয়, এটা আর চলে না, অপ্রচলন জনিত অবচয়ের মধ্যে পড়ে। আবার কিছু কিছু সম্পত্তি আছে যেগুলো দুর্ঘটনাজনিত মূল্য হ্রাস। অর্থাৎ একটি বাস রাস্তায় চলছে, হঠাৎ করে এর আয়ুষ্কাল 10 বছর বা 20 বছর আছে, কিন্তু 1 বছরের পরেই রাস্তায় দুর্ঘটনায় এর ভেঙে গেল বা দুমড়ে মুচড়ে গেল, ফলে এটা মূল্য হ্রাস পায়। এটা হচ্ছে বাহ্যিক কারণের অবচয় হতে পারে। আমরা দেখলাম যে সম্পত্তির অবচয়ের কারণ দুটি রয়েছে, একটি অভ্যন্তরীণ কারণ এবং একটি বাহ্যিক কারণ। অভ্যন্তরীণ কারণের মধ্যে রয়েছে ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি, নিঃশেষকরণ, সময়ের আবর্তন এবং অবনতি। আর বাহ্যিক কারণগুলির মধ্যে সময়ের বিবর্তন, অপ্রচলন এবং দুর্ঘটনা। অবচয়ের পরিমাণ নির্ধারণে বিবেচ্য বিষয়। আমরা যখন অবচয়ের পরিমাণ নির্ধারণ করব, অবচয়ের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে কি কি বিষয় আমরা বিবেচনায় আনব। যেমন সম্পত্তির মোট মূল্য। সম্পত্তির মোট মূল্য এখানে দেওয়া আছে 1,20,000 টাকা। যে এই উদাহরণ থেকে আমরা কাজে লাগাতে পারি। সম্পত্তির মোট মূল্য আছে 1,20,000 টাকা। এটা ক্রয় মূল্য বা চালান মূল্য যদি ধরি। পরিবহন ব্যয়, সংস্থাপন ব্যয়, এই ব্যয়গুলি এর সাথে যুক্ত হওয়ার ফলে যে ব্যয়টা নির্ধারণ হবে সেটা সম্পত্তির মোট ক্রয় মূল্য বলা হয়, মোট ব্যয় বলা হয়। অর্থাৎ আমরা আরেকটু ক্লিয়ার করি। ধরো বাজার থেকে একটি টিউবওয়েল তুমি ক্রয় করেছো, টিউবওয়েলের ক্রয় মূল্য ছিল 5,000 টাকা।
এই টিউবওয়েলটা বাড়িতে আনার জন্য তোমার 500 টাকার ভ্যান ভাড়া লেগেছে, এটাকে পরিবহন ব্যয়, 500 টাকার ভ্যান ভাড়া পরিবহন ব্যয়। আর এই টিউবওয়েলটাকে সংস্থাপন করে ফাংশনেবল করার জন্য, পানি ওঠানোর জন্য মিস্ত্রির ব্যয় লেগেছে ধরো 500 টাকা। এই যে এটা হচ্ছে পরিবহন ব্যয়, এটাকে আমরা বলবো সংস্থাপন ব্যয়। এই টোটাল এই 6000 টাকা, এটাকে আমরা বলবো মোট ব্যয়। এই মোট ব্যয়ের, মেশিনের মোট ব্যয়ের উপর আমাদের সম্পত্তির মোট ব্যয়ের উপর অবচয় নির্ধারণ করতে হবে। কখনোই ক্রয় মূল্য, এই যে ক্রয় মূল্য, এক্ষেত্রে এই ক্রয় মূল্য 5000 টাকাকে ভিত্তি হিসাবে আমরা ধরে অবচয় ধার্য করতে পারবো না। কারণ এটাকে ফাংশনেবল করার জন্য, পানি উঠানোর উপযুক্ত করার জন্য এই দুইটি ব্যয় অবশ্যই আমাকে আরোপ করতে হবে। এরপরে আরেকটি আছে, তাহলে এইটাকে আমরা বললাম যে 6000 টাকা হচ্ছে সম্পত্তির মোট ব্যয়। যদি এইভাবে মোট ব্যয় দেওয়া থাকে তাহলে আর যোগ করার প্রয়োজন নয়, আর যদি আলাদা আলাদা করে দেওয়া থাকে তাহলে সম্পত্তির মোট ব্যয় নির্ণয় করতে হবে। কার্যকর ভগ্নাবশেষ মূল্য যদি থাকে, অর্থাৎ রেসিডুয়াল ভ্যালু, ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ এই সম্পত্তিটি আনুমানিক আয়ুষ্কালের পরেই যখন এটার কার্যকরী থাকবে না, তখন বিক্রয় করলে যে মূল্য পাওয়া যাবে সেটাকে ভগ্নাবশেষ বা অবশিষ্ট মূল্য বা রেসিডুয়াল ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু, যে নামেই না বলি না কেন, সেটাকে ভগ্নাবশেষ মূল্য বা অবশিষ্ট মূল্য বলা হয়। এরপরে অবচয় যোগ্য মূল্য, আমরা সম্পত্তির মোট মূল্য থেকে, যেমন এখানে মোট ব্যয় 6000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 1000 টাকা, কার্যকর আয়ুষ্কাল 5000, কার্যকর আয়ুষ্কাল 5 বছর। আচ্ছা, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, একটু আমরা খেয়াল করি, অবচয় সমান, আচ্ছা, অবচিতি মূল্য। এখানে আরেকটি টার্ম দেওয়া আছে, অবচয় যোগ্য মূল্য বা অবচিতি মূল্য, ডিপ্রিসিয়েবল ভ্যালু। এটা হচ্ছে মোট ব্যয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে এই জায়গায় মোট ব্যয় কত ছিল? 6000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 1000 টাকা। এই 5000 টাকা হচ্ছে অবচিতি মূল্য বা অবচয় যোগ্য মূল্য। এই অবচয় যোগ্য মূল্যকে আমরা আনুমানিক আয়ুষ্কাল দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো অবচয়। অবচয় ইজ ইকুয়াল টু অবচিতি মূল্য আয়ুষ্কাল। আয়ুষ্কাল এটা সূত্র। এটাকে দুই ভাবে লেখা যায়, যে ওই যে অবচিতি মূল্য, এটা যদি আমরা এইভাবে না করি, বের না করি, তাহলে মোট ব্যয় বিয়োগ ভগ্নাবশেষ মূল্য, মোট ব্যয় বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইড বাই আয়ুষ্কাল, এইভাবে সরাসরি লিখতে পারি। অথবা অবচিতি মূল্যটা বের করে নিলাম, মোট ব্যয় বিয়োগ ভগ্নাবশেষ মূল্য 5000 অবচিতি মূল্য ভাগ আয়ুষ্কাল ইজ ইকুয়াল টু অবচয়। এই অবচয়ের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে এই বিষয়গুলিকে অবশ্যই আমাদের বিবেচনায় রাখতে হবে, ফলে আমরা অবচয়টা সঠিকভাবে নির্ণয় করতে পারবো।
এরপরে আমরা জানবো অবচয় ধার্য না করার ফলাফল। অবচয় যদি আমরা ধার্য না করি, একটি কারবার প্রতিষ্ঠানের মালিক যদি ওই প্রতিষ্ঠানের অবচয় ধার্য না করেন, তাহলে কি কি অসুবিধা হতে পারে, বা আমরা কেন অবচয় ধার্য করব, না করলে কি হবে। অবচয় ধার্য না করলে বা কম অবচয় ধার্য করলে বা বেশি অবচয় ধার্য করলে যেসব সমস্যা হতে পারে সেগুলি আমরা একটু জানব। অবচয় একেবারে যদি না ধরি তাও সমস্যা, যদি কম ধরি তাও সমস্যা, যদি বেশি ধরি তাও সমস্যা। সঠিক মাত্রায় অবচয় ধরলে তবে কারবারের সঠিক চিত্র আমরা পাব। যদিও অবচয় বিষয়টাই টোটালি আনুমানিক বা এস্টিমেটেড। এক, প্রকৃত লাভ ক্ষতি নির্ধারণে সমস্যা হবে। আমরা যে কারবারের লাভ ক্ষতি নির্ধারণ করব, এই প্রকৃত লাভ বা ক্ষতি আসবে না যদি আমরা অবচয়ের পরিমাণ না ধরি, কোনো বছরে অবচয় না ধরি, তাহলে অবচয় এক ধরনের খরচ যদি আমরা না ধরি তাহলে লাভের পরিমাণ বেশি হবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে করছো স্যার লাভের পরিমাণ যদি বেশি হয় তাহলে অসুবিধাটা কোথায়, লাভ বেশি হলেই তো ভালো। হ্যাঁ, লাভ বেশি হলে ভালো যদি কর দেওয়া না লাগতো, যে আমরা লাভের উপর একটি নির্দিষ্ট লাভের উপর কর প্রদান করতে হবে। একটি নির্দিষ্ট বছরে কারবার যে লাভ করবে সে লাভের উপর সরকারকে ট্যাক্স দিতে হবে। আমাদের লাভ হয়েছে 1 লক্ষ টাকা, প্রকৃত লাভ 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার উপর কর দিলে যে কর হবে, আনুমানিক ধরলাম 10% যদি ট্যাক্স দিতে হয় তাহলে 10,000 টাকা ট্যাক্স দিতে হবে। আর যদি আমরা অবচয় না ধরি তাহলে লাভ হয়ে গেল সেখানে 1,50,000 টাকা। 50,000 টাকা অবচয় না ধরলে সেক্ষেত্রে যদি আমরা 10% ট্যাক্স দিই তাহলে আমাদের 15,000 টাকা ট্যাক্স দিতে হলো। তাহলে এই জায়গাটাতে এইটাতে অবচয় না ধরার কারণে লাভের পরিমাণ বেশি, অবচয় ধরা হয়নি, লাভের পরিমাণ বেশি, ফলে ট্যাক্স বেশি দিতে হচ্ছে এবং শেয়ার হোল্ডারদেরকেও মুনাফা বেশি দিতে হচ্ছে। আর যদি প্রকৃত অবচয় ধরা হয় তাহলে লাভের পরিমাণ কম হবে, 1 লক্ষ টাকা সঠিক হবে এবং ট্যাক্সের পরিমাণ কম হবে। তাহলে আমরা সঠিক কর প্রদানের উদ্দেশ্যে আমরা অবচয় ধরব, অর্থাৎ প্রকৃত লাভ ক্ষতি নির্ণয়ের জন্যই আমাদের অবচয় ধার্য করতে হবে। তাছাড়া এক সময় মূলধন কারবার থেকে চলে যাবে। এরপরে প্রকৃত আর্থিক চিত্র প্রদর্শনে অসুবিধা। আর্থিক চিত্র বলতে কি বুঝি? আমরা একটি কারবারের ব্যালেন্স শিটে সম্পত্তি বাসে স্থায়ী সম্পত্তি, চলতি সম্পত্তি, অস্পর্শনীয়, স্পর্শনীয় সকল সম্পত্তির প্রদর্শন করা হয়। আর অপর পাশে মূলধন ও দায় পাশে কারবারের মূলধন এবং দায় প্রদর্শিত হয়। যদি একটি সম্পত্তি থেকে অবচয় ধার্য না করা হয়, ধরলাম 1,20,000 টাকার একটি মেশিন অবচয় ধরা হয়নি, তাহলে ওই মেশিনটি 1,20,000-ই প্রদর্শন করতে হবে। ফলে কি হবে? কারবারের সম্পত্তির পরিমাণ বেশি প্রদর্শিত হবে। কারবারের সম্পত্তি প্রকৃতপক্ষে নেই অথচ বেশি প্রদর্শন করা হয়েছে, এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। এটা পরবর্তীতে হিত বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই কারবারের প্রকৃত আর্থিক চিত্র প্রদর্শনের উদ্দেশ্য আমাকে অবচয় ধার্য করতে হবে। স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপনে অসুবিধা হবে। আমরা যদি কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি অবচয় ফান্ড ক্রিয়েট করেছিলাম, এই অবচয় ফান্ড 5 বছরে একটি ফান্ডের সৃষ্টি হবে। সেই ফান্ড দিয়ে আমরা যখন স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপনের প্রয়োজন হবে সেই স্থায়ী সম্পত্তিটা আমরা সহজেই প্রতিস্থাপন করতে পারবো, যার জন্য আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের কোনো ঘাটতি হবে না। মূলধন সংরক্ষণে অসুবিধা হবে। মূলধন সংরক্ষণে বলতে এই যে এখানে আমরা ট্যাক্স বেশি দেওয়ার কারণে এই যে 5,000 টাকা অতিরিক্ত চলে গেল, এই 5,000 টাকা আমাদের মূলধন থেকে হ্রাস পাবে, কারবারের মূলধনটা কমে যাবে। ফলে মূলধন সংরক্ষণের জন্য অসুবিধার সৃষ্টি হবে, কাজেই আমাদেরকে অবচয় ধরতে হবে। সঠিক উৎপাদন ব্যয় নির্ণয়ে অসুবিধা। আমরা যদি কারবারের যে উৎপাদনকারী প্রতিষ্ঠানে যে আমরা পণ্য উৎপাদন করে থাকি এবং উৎপাদনের জন্য ব্যয় নির্ণয় করতে হবে, উৎপাদন ব্যয় যদি আমরা সঠিকভাবে নির্ণয় করতে না পারি তাহলে আর বিক্রয় মূল্য নির্ধারণ করতে পারবো না। বিক্রয় মূল্য সঠিকভাবে যদি নির্ধারণ করতে না পারি তাহলে সঠিক মুনাফাও
নির্ণয় করা সম্ভব না। একটি কারবারের একটি পণ্যের উৎপাদন ব্যয় প্রকৃত উৎপাদন ব্যয় 50,000 টাকা হয়েছে। সমস্ত খরচ আরোপ করলে প্রকৃত উৎপাদন ব্যয় হওয়ার কথা 50,000 টাকা, কিন্তু খরচ আরোপ না করার কারণে এর উৎপাদন ব্যয় হয়েছে 30,000 টাকা, কারণ কোনো খরচ ধরা হয়নি। এখন উৎপাদন ব্যয় যদি 30,000 টাকা আমি ধরি, তাহলে 30,000 টাকার উপর আমি যদি 10,000 টাকা লাভে পণ্যটা বিক্রি করি, তাহলে এর বিক্রয় মূল্য 10,000 টাকা লাভ ধরে প্রফিট, 10,000 টাকা প্রফিট ধরে যদি আমি পণ্যটা বিক্রি করি, তার মূল্য হবে, বিক্রয় মূল্য হবে কত? সেলস ভ্যালু 40,000 টাকা। তো দেখো, প্রকৃত উৎপাদন ব্যয়ের চেয়ে বিক্রয় মূল্য কম, ফলে কি হবে? 10,000 টাকা কারবার থেকে আমার চলে যাবে। যার জন্য সঠিক উৎপাদন ব্যয় নির্ণয়ের জন্য আমার অবচয় ধার্য করতে হবে। যদি অবচয় আমরা সঠিকভাবে নির্ণয় করতে না পারি, তাহলে এক সময় কারবারের মূলধন গায়েব হয়ে যাবে। আর কারবারের মূলধন যদি গায়েব হয়ে যায়, তাহলে একটি নির্দিষ্ট সময় পরে কারবারে লাল বাতি জ্বলবে। এই জন্য অনেক ব্যবসায়ী যারা সঠিক হিসাব না করে কারবার পরিচালনা করে, তারা এক সময় ব্যবসা থেকে আউট হয়ে যায়। লভ্যাংশ প্রদানে অসুবিধা, এটাও অলরেডি আমরা আলোচনা করেছি। লভ্যাংশটা কি? মুনাফার অংশ। তো প্রকৃত মুনাফা যদি আমরা নির্ণয় না করতে পারি, অর্থাৎ মুনাফা যদি বেশি হয়ে যায়, খরচ অবচয় না ধরলে মুনাফা বেশি হয়ে যাবে। মুনাফা বেশি হলে কারবারের শেয়ার হোল্ডারদেরকে আমরা অধিক লভ্যাংশ প্রদান করব, আর অধিক লভ্যাংশ প্রদান করার অর্থ হলো কারবার থেকে মূলধনটা হ্রাস পাবে। সম্পত্তির সঠিক মূল্য নিরূপণে অসুবিধা হবে, অর্থাৎ অবচয় যদি আমরা সঠিকভাবে নিরূপণ করতে না পারি, তাহলে কারবারে যে সম্পত্তিটা রয়েছে সেই সম্পত্তিটার মূল্য সঠিকভাবে আমরা নিরূপণ করতে পারবো না। অবচয়ের পদ্ধতি নিয়ে আমরা একটু আলোচনা করব। কি কি পদ্ধতিতে আমরা তাহলে অবচয় ধরবো? আমরা এই পর্যন্ত জানলাম যে অবচয় না ধরলে কি হয় কারবারের, তাহলে কিভাবে অবচয় ধরবো সেই পদ্ধতিগুলি আমাদের একটু জানা দরকার। অবচয় নির্ধারণের পদ্ধতি রয়েছে সময়ের ভিত্তিতে পদ্ধতি সমূহ, যেমন সরল রৈখিক পদ্ধতি বা স্ট্রেট লাইন মেথড, ক্রমহ্রাসমান জের পদ্ধতি বা ডবল ডিক্লাইন মেথড বলা হয়, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি, সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। এরপরে আসছে ব্যবহারের ভিত্তিতে পদ্ধতি সমূহ, যেমন মেশিন ঘন্টা পদ্ধতি বা মেশিন আওয়ার রেট, উৎপাদন একক বা প্রোডাকশন ইউনিট মেথড। অন্যান্য পদ্ধতি আরো রয়েছে, যেমন বার্ষিক ভিত্তি, প্রতিপূরক তহবিল পদ্ধতি, পুনর্মূল্যায়ন পদ্ধতি ইত্যাদি। অর্থাৎ অবচয় নির্ধারণের বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে, তার মধ্যে 3টি পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। একাদশ শ্রেণীর জন্য বা ইন্টারমিডিয়েট লেভেলের জন্য আমরা যে পদ্ধতিগুলি বেশি প্রয়োজন সেই পদ্ধতিগুলি আমরা বেশি আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এই চ্যাপ্টারটি তোমরা যদি অনার্স পড়ো, তাহলে অনার্স সেকেন্ড ইয়ারে এই চ্যাপ্টারটি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নামে একটি কোর্স রয়েছে সেকেন্ড ইয়ারে, এই কোর্সের একটি চ্যাপ্টার, সেখানে আবার তোমাদের করতে হবে এটা, এবং সেটা অবশ্যই ইংলিশ মিডিয়ামে করতে হবে, সেক্ষেত্রে বাংলা মিডিয়ামে অঙ্ক করা যাবে না। আমরা সরল রৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতিতে কিভাবে অবচয় নির্ণয় করা যায় সেটা নিয়ে একটু আলোচনা করব। যে পদ্ধতিতে অবচয়যোগ্য সম্পত্তির ক্রয় মূল্যের উপর নির্দিষ্ট হারে প্রতি বছর একই পরিমাণ অবচয় ধার্য করা হয় তাকে অবচয়ের সরল রৈখিক পদ্ধতি বলে। সরল রৈখিক অর্থাৎ সব সময় যে অবচয়ের পরিমাণ স্থির থাকবে, একই রকম থাকবে, একই প্রক্রিয়ার মাধ্যমে নির্ণয় করা হবে, সেটাকে আমরা বলবো সরল রৈখিক পদ্ধতি। যে সূত্রটা এতক্ষণ আমি তোমাদের দেখিয়েছি যে অবচয় ইজ ইকুয়াল টু কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইড বাই লাইফ, কস্ট মাইনাস depreciation is equal to cost minus salvage value divided by estimated life. Estimated life. অবচয় depreciation means অবচয় is equal to cost moved by
মাইনাস সালভেজ ভ্যালু মানে ভগ্নাবশেষ মূল্য, স্ক্র্যাপ ভ্যালু ও রেসিডুয়াল ভ্যালু, আর এস্টিমেটেড লাইফ বা আনুমানিক আনুমানিক আয়ুষ্কাল। এই সূত্রটা ব্যবহারের মাধ্যমে আমরা সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করে থাকি। এই সরলরৈখিক পদ্ধতি অবচয়ের সম্পত্তির উপর অবচয় ধার্য করার সুবিধা কি কি? এক, এই পদ্ধতিতে অবচয় ধার্য করা সহজ এবং বোধগম্য। এই যে একটি সূত্র যদি আমরা জানি, এই 5 বছর যদি আয়ুষ্কাল হয়, প্রত্যেক বছরই সম্পত্তির অবচয়ের পরিমাণ একই রকম হবে, একই সূত্র প্রয়োগ করতে হবে। অর্থাৎ প্রথম বছরে যদি অবচয়ের পরিমাণ 20,000 হয়, দ্বিতীয় বছর 20,000, তৃতীয় বছর 20,000, চতুর্থ পঞ্চম যত আয়ুষ্কাল হবে প্রত্যেক বছরে 20,000 হবে। এই জন্য এটাকে স্থির কিস্তি পদ্ধতি বলা হয়, যেহেতু প্রত্যেক বছরে অবচয়ের পরিমাণটা স্থির, যার জন্য এই পদ্ধতিকে বলা হয় সরল রৈখিক পদ্ধতি অথবা স্থির কিস্তি পদ্ধতি। আচ্ছা, সহজ ও বোধগম্য বলে যে কোনো কারবারের ক্ষেত্রে এই পদ্ধতি গ্রহণযোগ্য। অর্থাৎ আমাদের দেশে অনেক রকমের কারবার প্রতিষ্ঠান রয়েছে, যে কোনো কারবারই স্বল্প শিক্ষিত বা অধিক শিক্ষিত, ছোট বা বড় বা মাঝারি, যে কোনো ধরনের কারবার এই সহজ এবং বোধগম্য হওয়ার কারণে সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি অবচয় নির্ণয় করতে পারে। আরেকটি, ইজারা সম্পত্তি, প্যাটেন্ট স্বত্ব ও ব্যবসায়িক চিহ্ন ইত্যাদির ক্ষেত্রে এই পদ্ধতি উপযোগী। ইজারা, লিজ প্রপার্টি যেটাকে বলা হয়, প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক, এই সকল সম্পত্তির ক্ষেত্রেও আমরা এই সরলরৈখিক পদ্ধতি অবচয় নির্ণয় করতে পারি। আরেকটি হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের ধার্যকরণের যে সূত্র, সেটা আমরা দেখছি অবচয়ের হার। যদি অবচয়ের হার দেওয়া না থাকে, অবচয়ের হার 1 আনুমানিক আয়ুষ্কাল, আনুমানিক ইন্টু 100, এটা হচ্ছে অবচয়ের হার। যদি অবচয়ের হার দেওয়া না থাকে অঙ্কে, তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করব। এরপরে এই ডেপ্রিসিয়েশন যেগুলো কস্ট মানে সালভেজ ভ্যালু, এস্টিমেটেড লাইফ, এই পদ্ধতিতেও আমরা নির্ণয় করতে পারি। দুইটি ভাবে আমরা এটা নির্ণয় করতে পারবো। একটু দেখাচ্ছি তোমাদের। যখন অবচয়ের হার দেওয়া থাকবে না, অবচয়ের হার দেওয়া থাকবে না, তখন সূত্রটা হবে, একটু চেঞ্জ হয়ে গেছে, আমি ফ্রন্টটা চেঞ্জ হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাই। অবচয় বা ডেপ্রিসিয়েশন, এটা বাংলায় লিখে দিই। অবচয় ক্রয় মূল্য বা এস্টিমেটেড ভ্যালু, ভগ্নাবশেষ মূল্য, আর আনুমানিক আবিষ্কার। বাংলা ইংলিশে দুটাই থাকলো। অবচয় এই সূত্র প্রয়োগ করে আমরা, যদি অবচয়ের হার দেওয়া না থাকে, আর যদি অবচয়ের হার দেওয়া থাকে, তাহলে আমরা অন্যভাবে দেখাচ্ছি সেটা কিভাবে আমরা নির্ণয় করব। অবচয়ের হারটা নির্ণয় করে নেব। অবচয়ের হার নির্ণয় করে নিয়ে
আমরা এই একটি উদাহরণের মাধ্যমে এই অবচয় সংক্রান্ত বিষয়টা আমরা একটু দেখব। দেখো, একটি সম্পত্তির ক্রয় মূল্য 1,20,000 টাকা, যার আনুমানিক আয়ুষ্কাল 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ নির্ণয় করো। সম্পত্তির ক্রয় মূল্য 1,20,000, ভগ্নাবশেষ মূল্য 20,000, আনুমানিক আয়ুষ্কাল 5 বছর। এটা অঙ্ক, এই তথ্যগুলি আমাদের দেওয়া আছে। অবচয়ের হার যদি দেওয়া না, এখানে অবচয়ের হার দেওয়া নাই, তাহলে অবচয়ের হার নির্ণয় করেও আমরা করতে পারি, অথবা অবচয়ের হার নির্ণয় না করেও আমরা অঙ্কটা সমাধান করতে পারি। যদি অবচয়ের হার যেহেতু দেওয়া নাই, সেক্ষেত্রে অবচয় হবে অবচয় সম্পত্তির ক্রয় মূল্য, ভগ্নাবশেষ মূল্য, আয়ুষ্কাল। তাহলে সম্পত্তির ক্রয় মূল্য 1,20,000, 5 বছর। এই 20,000 টাকা হচ্ছে অবচয়ের পরিমাণ। আর এইটাকেই, এই 20,000 টাকায় আমরা অন্যভাবে আবার বিকল্প পদ্ধতিতে অবচয়ের পরিমাণটা নির্ণয় করতে পারবো। সেটা বিকল্প পদ্ধতির ক্ষেত্রে আমাদের অবচয়ের হার নির্ণয় করতে হবে। অবচয়ের হার আয়ুষ্কাল। এক্ষেত্রে অবচয়ের হার হলো 20%। এই অবচয়ের হার 20% নির্ণয় করে বার্ষিক অবচয় আমরা নির্ণয় করব। এই ক্ষেত্রে বার্ষিক অবচয়, এটা আমরা মুছে দিই, দেখি কিভাবে করা যায়। সূত্রটা হবে সম্পত্তির মোট ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ইনটু অবচয়ের হার। সূত্রটা আমরা লিখে নিতে পারি, মোট ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ইনটু অবচয়ের হার, অথবা এই দুইটার বিয়োগফলকে আমরা বলি অবচয়যোগ্য মূল্য, অবচয়যোগ্য মূল্য ইনটু 20%। অবচয়যোগ্য মূল্য কত হলো? 1,00,000 টাকা ইন্টু 20% সমান 20,000। যেইভাবেই আসি না কেন, আমাদের অবচয়ের পরিমাণ 20,000 টাকায় হবে। তো এভাবে আমরা অবচয়ের হারের নির্ণয়ের মাধ্যমে অবচয় সরলরৈখিক পদ্ধতি নির্ণয় করতে পারি, আবার হার দেওয়া না থাকলেও আমরা অবচয়ের পরিমাণ নির্ণয় করতে পারি। সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ক্রমহ্রাসমান জের পদ্ধতি, যে পদ্ধতিতে সম্পত্তি হ্রাসকৃত মূল্যের উপর শতকরা একটি নির্দিষ্ট হারে অবচয় ধার্য করা হয় তাকে ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলতে যে অবচয় ধরা হবে, সম্পত্তি থেকে সেই অবচয়ের মূল্যটা বাদ দিয়ে অবশিষ্ট মূল্যের উপর অবচয় ধরতে হবে।
অর্থাৎ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ আস্তে 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 কমতে থাকবে। ক্রমহ্রাসমান জের, ধরি একটি সম্পত্তির মূল্য 1 লক্ষ, এই সম্পত্তির উপর অবচয় প্রথম বছরে অবচয় হয়েছে 20,000, এই 20,000-এর পর থাকলো সম্পত্তির মূল্য 80,000, এই 80,000-এর উপর আবার আমাকে পার্সেন্টেজ কাটতে হবে 20%। ধরলাম এটার উপর 20% করে 20,000 এসছে, 80,000 উপর 20% করলে আমার আসবে 16,000। দেখো দ্বিতীয় বছরের, এটা প্রথম বছরের অপচয়, এটা দ্বিতীয় বছরের অবচয় 16,000। এই 16,000 বাদ দেওয়ার পরে যা থাকবে তার উপর আবার 20%, এটাকে বলা হয় ক্রমহ্রাসমান জের পদ্ধতি। উৎপাদন একক পদ্ধতি, উৎপাদন একক পদ্ধতি অনেকটা সরল রৈখিক পদ্ধতির মতোই। এক্ষেত্রে শুধুমাত্র আনুমানিক আয়ুষ্কালের জায়গায় আমার লিখতে হবে অনুমিত মোট উৎপাদন একক। একক প্রতি অপচয় নির্ণয় করতে, একক প্রতি অবচয় ইজুকাল টু সম্পদের মোট মূল্য, সম্পদের মোট মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য, এই আনুমানিক এস্টিমেটেড লাইফের জায়গায় হবে অনুমিত মোট উৎপাদন একক, মোট উৎপাদন একক। এটাতে ভাগ করলে আমরা একক প্রতি উৎপাদন পাবো। এরপরে একক প্রতি উৎপাদনকে বার্ষিক অবচয় নির্ণয় করব, বার্ষিক অবচয়, বার্ষিক অবচয় ইকুয়াল টু বার্ষিক একক উৎপাদন ইনটু একক প্রতি অবচয়, বার্ষিক একক উৎপাদন ইনটু একক প্রতি অবচয়। এই সূত্রের মাধ্যমে আমরা উৎপাদন একক পদ্ধতির মাধ্যমে অবচয় নির্ণয় করতে পারি। এই তিনটি পদ্ধতি একাদশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি পদ্ধতির উপর আমরা আগামী ক্লাসে অঙ্ক করব এবং শিখব কিভাবে আমরা অবচয় নির্ণয় করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা ভালো থাকবে। এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনার্স লেভেলে গিয়ে এই চ্যাপ্টারটি করতে হবে, বারবার করতে হবে। বিভিন্ন ফিনান্সেও এই চ্যাপ্টারটা আছে, কাজে আমরা ভালোভাবে প্র্যাকটিস করব আজ থেকে এবং আমরা এই চ্যাপ্টার আগামী দিনে আরো গভীরে যাওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে ঘরে থাকি, সুস্থ থাকি, এই স্লোগান নিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।